শুক্রবার 20/2/22 সনের রাত 10টা এলএম কোচিং সেন্টারের কেস টেকিংয়ের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ প্রতিদিন একটি করে রুগীলিপি দিই, যেগুলি অতীত আমি ভালো করেছি সেই সুবাদে আলোচনা। আজকের যে কেসটা আলোচনা করব, কি করে কেস টেকিং নিতে হয় এবং তরুণ এবং ক্রনিক ডিজিজের মধ্যে পার্থক্য নির্বাচন করে কি করে আমরা মায়াজমেটিক চিকিৎসা করি নসস ওষুধ দিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং নসস ওষুধ প্রয়োগ করার আগে আমাদেরকে বুঝতে হবে যে সকল রোগ ভালো করে সেই সকল রোগে অতিরিক্ত ওষুধের প্রয়োগের ফলে শরীরে সে সকল রোগেরই সৃষ্টি হয়। সুতরাং ওষুধ প্রয়োগের আগে বারবার চিন্তা করবেন আমি যেন 1, 2, 3 মাত্রার বেশি ওষুধ প্রয়োগ না করি। অর্থাৎ 50 পদ্ধতির নসস ওষুধের 1, 2, 3, 4-এর বেশি যেন ব্যবহার করা না হয়। ক্ষতিটা কিন্তু আপনার। প্রত্যেকটা ওষুধেরই ক্ষতির কথা চিন্তা করেই আমাদের চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি। হয়তো অনেক সময় আমরা কম পাওয়া দিয়ে একটা প্রথমেই থেকে শুরু করে দিলাম, হয়তো তার রোগটা ভালো হয়ে গেল। তো মনে রাখবেন, যদি সেটা হোমিওপ্যাথিক মতে চিকিৎসা হয়ে থাকে তাইলে ভালো, আর যদি অহোমিওপ্যাথিক মতে এলএম পদ্ধতিও যদি চিকিৎসা করেন তার কুফল একটা থাকবেই। হয়তো সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এখনো আমরা পরীক্ষিত আছি। কারণ হোমিওপ্যাথিক ওষুধের ক্ষয়গুলো মাপা যায় না। সেই সুবাদেও আজকে অত আলোচনা দীর্ঘায়িত করব না, একটা কেস টেক নিয়ে আলোচনা করব, আর এটা কুফল নিয়েও একটা কেস বলার চেষ্টা করব। চলে আসি তাহলে। কেস টেকিংটা কি? রুগী আসলো, আমরা সচরাচর রুগীর কেস টেকিং নেওয়ার সময় আপনার কষ্টটা বলেন, তারপরে লিখবেন, তারপরে শুনবেন নাম, ঠিকানা, বয়স, এগুলো লিখেই বলবেন কি কষ্টের জন্য আমার কাছে আসলেন। রুগী নিশ্চয়ই কষ্টের কথা বলবে। কি বললো আসি, আমি একটু সংক্ষেপে বলে যাই, তা না হলে কি করি তরুণ রোগ চিররোগের পার্থক্য নির্বাচন করে আমরা ওষুধ প্রয়োগ করব সেটা শিখব না। রুগী আসলো, রুগী বলল যে আমার কানের পাশে দেখেন একটা টিউমার, আমি 2বার অপারেশন করেছি, তারপরও টিউমারটা হয়। ভালো কথা, প্রায় 3-4 মাস ভালো থাকে বা 6 মাস ভালো থাকে, আবারও হয়। এটা যেন আর না হয় তার কি কোনো ব্যবস্থা আছে? আমি নিশ্চয়ই আছে। আমাদের হোমিওপ্যাথিতে এটার জন্যই তো হোমিওপ্যাথি, অপারেশন ছাড়া চিকিৎসা এবং মায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল চিকিৎসাই একমাত্র হোমিওপ্যাথিকের চিররোগের নিরাময়ের একমাত্র কারণ। যেই সুবাদে আমি কি বলি, আপনারা যারা এলএম পদ্ধতি চিকিৎসা করেন প্রথমেই বলবেন আপনি 80 বছর পর্যন্ত নিরোগ থেকে যেন, অর্থাৎ কোনো রকমের রোগের ট্রাভেলসে না পড়ে যেন আপনি বাঁচতে পারেন, সেই ব্যবস্থা আমাদের কাছে আছে। এটা যদি চ্যালেঞ্জিংয়ে না যান তাহলে আপনি কোনোদিন রোগী চিকিৎসা করতে পারবেন না এবং রোগীও পাবেন না। কারণ টেম্পোরারি চিকিৎসা, টেম্পোরারি বলতে আমি বলবো যে যেটাকে আমরা বলি উপশম। যে কোনো তরুণ রোগে আসুক, উপশম দেওয়াটা খুবই সহজ। কিরকম, আমি যদি এই উদাহরণটা বলি, এই যে কেসটিংটা নিলাম, তার কানের পাশে কি টিউমার, 2বার অপারেশন করছে, তারপরও আসে। তাহলে কি হলো? উপশম দিয়েছে। কে দিয়েছে? এলোপ্যাথিক চিকিৎসা। কি করেছে? অপারেশন করেছে, তারপর আবার হয়। তাহলে মনে রাখবেন, আমরাও যদি প্রথমেই এরকম কোনো টিউমার দর্শন লাভ করি, হয়তো বেলেরোনা, হয়তোবা ব্রায়োনিয়া, হয়তোবা রাস্টক, অথবা অন্য কিছু দিয়ে তাৎক্ষণিক ভালো করে ফেললাম, কিন্তু মনে রাখবেন এটার পরও হতে পারে হয়তো 2টা পাওয়ারে আপনি এই তরুণ রোগটা ভালো করতে পারতেন এলোপ্যাথিকের মতন। কারণ এলোপ্যাথিকে অপারেশন ছাড়া তার কোনো চিকিৎসা নাই, আমাদের তো আছে। আমি ঘটনা বাড়াবো না, এরকম বহু ঘটনা আমার কাছে হয়েছে। তাহলে দেখুন, প্রথমবার যদি হওয়ার সময় তার লক্ষণ মাফিক ওষুধ দিতেন, নিশ্চয়ই আমি তরুণ রোগ ভেবে 1 মাত্রা 2 মাত্রাই তার চলে যেত।
হয়তো রিপিট করতো যদি আপনি চিকিৎসা না জানেন। এই জন্যই তরুণ রোগের চিকিৎসা করলেই যে আপনি ক্রনিক রোগের চিকিৎসা করবেন এবং তার আগামী 80 বছর তার কোনো রকমের রোগ ছাড়া সে বসবাস করবে অথবা জীবন ধারণ করবে, এই সত্য ঠিক নয়। আমাদের লক্ষ্য হচ্ছে মায়োসিটিক চিকিৎসা এমনভাবে দেওয়া, যেই দেওয়ার কারণে সকল রকমের রোগ থেকে নিরাময় রেখে 80 বছর পর্যন্ত সুস্থ শরীরে যেন সে, আমরা যাকে পিসফুল ডেথ বলি, সেটা যেন হয়। তাহলে আসুন, কি বুঝলাম? তরুণ রোগ টিউমার হলো, আপনার লক্ষণ মতন ওষুধ দিলেন, একটা কি দুইটা পাওয়ার, দিনে 2বার বা 3বার, রোগ চলে গেল। আপনি তো কি খুশি, টিউমারের রোগ আমি ভালো করে ফেলেছি। দেখা গেল 6 মাস 1 বছর পরে আবার দেখা গেল, আবার হয়তো বেলেডোনার জায়গায় ক্যালকেরিয়া ফস দিলেন বা ক্যালকেরিয়া কার্ভ দিলেন, চলে গেল, আরো 1 বছর ভালো আলো, কিন্তু চিকিৎসা কি হলো? হলো না। ঠিক এখানেও একই অবস্থা। যেহেতু টিউমারটা দুইবার হওয়ার পরে এলোপ্যাথিকের চিকিৎসা অপারেশন করেই ফেলেছে, তাহলে বুঝুন এটা বারবার আসবে এবং সেটা ক্রনিক ডিজিজ। তাহলে তার বর্ণনা শেষ হওয়ার পরেই আমি জিজ্ঞাসা করলাম, আপনার বংশগতির ইতিহাস কি? প্রশ্ন হচ্ছে কেন আমি এটা জিজ্ঞাসা করলাম? সে যখন তার বর্ণনা দিল, তার কারণটা বলল এবং এই রোগের চিকিৎসার জন্য আসলো, আর ওগুলো সব মোটামুটি ভালো আছে, অথবা আপনারা আরো ডিটেইলস নিলেন, তার আঘাতের ইতিহাস আছে কিনা, মানসিক কষ্ট আছে কিনা, অন্য কোনো রকম 18টা বাধা আছে কিনা, মোটামুটি ভাবে আমি সেগুলো নিয়ে বুঝে নিলাম। এই যে টিউমারটা এখন আর অ্যাকুইট কেসে নাই। ভালো কথা, অ্যাকুইট কেসে না থাকলে কি আমরা ক্রনিক ডিজিজে চলে যাব? তা কিন্তু নয়, এটাও মনে রাখবেন। সেজন্য 18টা বাধার কথা বলি, অর্থাৎ কেস টেকিং নেওয়ার সময় আমরা লক্ষ্য করি যে কারণটা কি এবং তরুণ রোগের অথবা এই রোগের কারণটা কি। তাহলে তারই যখন আমি জিজ্ঞাসা করলাম বংশগতিতে কি আছে, তখন সে বলল আমার বাবার টিবি আছে। আরও অনেক কথা জিজ্ঞাসা করে, রেকর্ড যেভাবে নেওয়া হয় অথবা যে তথ্যগুলো আমি ফেল করলে আমি যেন কাজে লাগাতে পারি, সেগুলি জেনেই আমি টেস্টিংটা নিয়ে চিকিৎসা শুরু করলাম। প্রশ্ন আসছে যে স্যার কি দিয়ে শুরু করব? আপনারা যারা নতুন অথবা আমরা যারা কম পড়ালেখা করে চিকিৎসা করতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন প্রথম থেকেই আমরা যেন তরুণ রোগের চিকিৎসা করে, অর্থাৎ অ্যাকুইট কেসের মতন সিম্পল ওষুধগুলো, যেগুলো প্রয়োগে অনেক সময় অনেকগুলো রোগ ভালো হয়ে যায়। সেই সুবাদে তার এসব কিছু জেনে আমি কি করলাম, আমি তাকে নাক্স প্রয়োগ করলাম। এটা আমার চিরায়িত অভ্যাস। অর্থাৎ এত কিছু চিকিৎসা করার পরে যদি কোনো রকম ট্রাবলস থাকে, নাক্সে একমাত্র পরিষ্কার করে আপনাকে বলে দেবে আমি কিন্তু এই রোগীর ওষুধ নয়, একটাকে 2টা পাওয়ারে বলে দেবে। সেই হিসাবে আমি 2টা পাওয়ার দিয়েই শুরু করলাম। তারপরে কি করব? তারপরে কি বেলেডোনা দেব নাকি অন্য কোনো ওষুধ দেব? প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা সেই হিসাবে হয়তো বেলেডোনা না দিয়ে হয়তো সালফার ক্যালকেরিয়া কার্ভ, আমার মনে হয় 1 মাত্রা কি 2 মাত্রা দিয়েই সোজা চলে গেলাম টিউবারকুলিনাম বভিনামে। সেখানেও একটু পার্থক্য আছে। টিউবারকুলিনাম বেসিলিনাম এবং বভিনামের মধ্যে পার্থক্যটা মনে রাখবেন। বেসিলিনাম সচরাচর স্কিন ডিজিজ প্রদত্ত রোগেই বেশি প্রয়োগ করা হয়ে থাকে, আর টিউমার বা বংশগতিতে অন্য কিছু থাকলে আমরা বভিনাম ব্যবহার করে উচিত বলে আমি মনে করি। চলে আসি, তাহলে 2টা জিনিস বুঝলাম, যে তরুণ রোগ কি করি ক্রনিকে পরিণত হলো এবং ক্রনিকের ওষুধ যদি আমি প্রয়োগ না করি সেটাই আসতেছে। তাইলে আমরা কি করলাম? 2টা কাজ করলাম। একটা হচ্ছে সালফার দিয়ে গেলাম ক্যালকেরিয়া কার্ভে। প্রশ্ন হচ্ছে কেন গেলাম? যাওয়ার কারণটা হচ্ছে তার বডি কিছুটা ক্যালকেরিয়া কার্ভের ছিল এবং সালফার তো দিয়ে যেতেই হয়, 1 মাত্রা কি 2 মাত্রা দিয়েই গেলাম, কিছুটা ভালো। তারপরে হয়তো দেখলাম যে না, এটা তো একটু হতো কমলো, কিন্তু কোনো রকমের পেলাম না। তখন আমি টিউবারকুলিনাম বভিনাম দিয়ে শুরু করলাম।
1 থেকে 4 আর হয়তো অন্য কিছু দিয়ে দ্বিতীয় মাসে। কেন এরকম ওয়েট করলাম আমি চিন্তা করলাম যে টিউবারকুলোসিস বডিতে অর্থাৎ বংশগতিতে যেহেতু টিবি আছে, সেহেতু মিনিমাম 4টা পাওয়ার টিবির কুফল নষ্ট করে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম অথবা ববিনামে। সেই সুবাদে তাকে 4 বোতল ওষুধ দিলাম এবং 4 বোতল দিয়েই 1 মাসের ওষুধ হয়তো মিলিয়ে দিলাম। দেওয়ার পর 1 মাস পরে আসি বলল, হ্যাঁ এটা অর্ধেক চলে গেছে। তখন কি বুঝলাম যে না, ওষুধটা কারেক্ট, অর্থাৎ যেই ওষুধটা দিয়েছি সেটা দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 মাসের ওষুধ। কিন্তু প্রশ্ন আসছে 1 মাস পরে সে আসলো, বলে আপনি কি ওষুধ দেন? 1 মাস পরে 15 দিন গ্যাপ দিল। 1 মাসে সে যে প্রথমবার ওষুধ নিল, 1 মাসে সে একদম প্রায় 80-90% ভালো হয়ে গেল। সে তো মনে করলো আর এটা ভালো হয়ে গেছে, আচ্ছা ডাক্তার কাছে যাবো আরই, একটু ওয়েট করে যাই, কারণ আমাদের ন্যাচারালি তো এরকমই কথা বলা থাকে। বা রুগীরাও চিন্তা করে, আরে ভালো হয়ে যখন গেছি তাহলে আর আমার কোনো চিন্তা নেই, আমি কোনো ওষুধ নেব না। সেই হিসাবে সেই 10-12 দিন ওয়েট করলো। দেখা গেল সেই টিউমারটা আবার বড় হচ্ছে। কি সুন্দর! আসি আমাকে বলে, কি ওষুধ দেন? এই ওষুধে পানি কদ্দুর দেন, এটা না খেলে রোগটা এটা বড় হয়। কেন বলতেছি? একটা কথা মনে রাখবেন, ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে শততম পদ্ধতি অনেক সময় মানুষের সহজ মনে করে, এবং এই কারণে হয়তো মনে করি যে শততম পদ্ধতি শ্রেয়। আমি আজকে এই ডিফারেন্সটা বুঝাবার চেষ্টা করব। অর্থাৎ অ্যাকুট থেকে কি করে আমরা ক্রনিক ডিজিজে গেলাম, এবং ক্রনিক ডিজিজ শততমের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়, সেটা একটু মূল্যায়ন করেই আজকে এই টেস্টিং এর ক্লাসটা শেষ করব। চলে আসি। তাহলে কি হলো? রুগী এসে বলল, এমন কি ওষুধ দেন যে ওষুধ না খেলে এই গোটাটা বাড়ে, খেলে গোটাটা কমে। আমি বললাম যে আপনাকে দীর্ঘদিন খেতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কথা বিশ্বাস না করবেন, সকল রোগেই আপনার চলে যাবে। তখন বললো কিরকম? আমার দেখুন, গ্যাস্ট্রিকের ট্রাবলস থাকবে না, পেটের ট্রাবলস থাকবে না, পায়খানা প্রস্রাব ঠিক হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। আমি কেন বলতেছি? কারণ আমাদের দর্শন হওয়া উচিত। 2টা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে শততমের সঙ্গে পার্থক্যটা কোথায় এবং কি কারণে, আর হচ্ছে বুঝার উপায়টা কি। আমার যে 50-শততম পদ্ধতি দিয়ে বা ক্রনিক ডিজিজ দিয়ে মানুষের সুন্দর সেবা দেওয়া যায়, সে দর্শন যেন আপনাদের হয় এই টেস্টিং এর পরে। চলে আসেন। তাহলে রোগী খেতে আরম্ভ করলো। আমি বললাম যে আপনার গ্যাপ দিবেন না, আর নিজে তো বুঝছেন যে না দিলেই এটা বাড়ে, তাহলে 3য়বারও আপনাকে অপারেশন করতে হবে। যদি আপনার এটা ছান, এটা বারবারই হবে। কিন্তু আপনাকে সমূলে নির্মূল করতে গেলেই আপনাকে ওষুধটা খেতে হবে। কি করবে? খাবে। দেখুন, এই রুগীকে আমি 1 থেকে 46 পর্যন্ত গেছি। অর্থাৎ আমরা যারা শততম পদ্ধতি বা 50তম পদ্ধতি করি তারাও জানি M46। যাই হোক, বর্ণনাটা একটু দিয়েই ওই পার্থক্যটা একটু নির্বাচন করার চেষ্টা করব। কি পার্থক্য? এলোপ্যাথিক হলে কি করতো? এলোপ্যাথিক হলে হয়তো 200-র পরেই চলে যেতেন 1000, 1000-এর পরে হয়তো 10,000, 10,000-এর পরে হয়তো সিএম। কিন্তু এই যে 10,000-এর পরে সিএম-এর পরে আপনি 10,000-এর পরে সিএম দিলেন, এই যে পার্থক্য, অর্থাৎ 10,000 পরে 10,001, 2 থেকে শুরু করে যদি কোন মাত্রা গিয়ে তার শেষ হতো, তাইলে আপনি বুঝতে পারতেন না। কি হইতো? হয়তো রোগটা ভালো হয়ে আবার কৃত্রিম রোগের সৃষ্টি হয়ে যেত, যেটার উদাহরণ আমি অহরহ এখন পাচ্ছি। কারণ মাত্রা জ্ঞান এবং ওষুধের কতদিন গ্যাপ দিবেন এই পর্যবেক্ষণ যদি কারো না থাকে, সেই হোমিওপ্যাথিক শততম পদ্ধতি ব্যবহার করা অত্যন্ত কঠিন। এবং
এটা আমি পাপ কাজের লগে তুলনা করে থাকি। কারণ আপনার না জেনে না শুনে একটা মানুষের শরীরের ক্ষতি করবেন, সেটা আমি চাই না। দেখুন, প্রথম প্রথম আমরা জানি 30-200-র উপরই ব্যবহার করতেও না, তারও এফেক্ট হ্যানিম্যান জেনে শুনে বুঝেছে এই জিনিস দিয়ে আগামীতে আমাদের চিকিৎসা চলবে না এলএম পদ্ধতি ছাড়া। আপনারা তো বলতে পারেন যে দীর্ঘদিন আমি ডেইলি 1 মাত্রা বা 2 মাত্রা করে দিয়েই এই 46 পর্যন্ত গেছি, তাহলে কি করে বুঝবো সিলেকশনটা হলো কি হলো না? আপনি দিতে থাকেন, রোগীর চেহারা, ওজন, খাওয়া দাওয়া, কথাবার্তা, চরিত্র, সব জিনিসে ঠিক হয়ে যাবে। বলে ঠিক না হলে কি করবো? যদি তো স্ট্রং ডায়রিয়া আরম্ভ হয়, তখন তো আপনার ওষুধ আছেই, এটা বন্ধ করে আপনার তরুণ রোগের চিকিৎসা লক্ষণ মাফিক যেটা আসে সেটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কি চমৎকার কাজ। তার কারণ তার টিউবারকুলোসিস, বডিতে টিউবারকুলোসিসের কাটা যখন যায়, অর্থাৎ তার কুফল বা তার চিকিৎসা যখন শুরু হয়, তখন সহজে আর অন্য কোনো রোগও সহজে হয় না। দেখুন কি সুন্দর চেহারা হয়ে গেল, ওজন বেড়ে গেল, এবং যখন বাড়ার পরও আমি 1 মাস 2 মাস দিয়েছি, দিয়ে বললাম আর আপনাকে খেতে হবে না, আমি চিকিৎসা শেষ করলাম। এগুলো কেন বলতেছি প্রথম 2টা কথা। একটা কথা হলো তরুণ থেকে কি করে ক্রনিক ডিজিজে যাব, আর শততম পদ্ধতির প্রয়োগের কুফলটা বললাম। আমি যদি না জেনে 200-র পরে সিএমডিএম দিয়ে একেবারে তার চিকিৎসা করে ফেললাম, তাহলে তার শরীরে সে কৃত্রিম রোগ অর্থাৎ টিবিও তার হয়ে যাবে, লক্ষণগুলো হবে। টিবিও যদি না হয়, লক্ষণগুলো তার থাকবে, তখনই ভুল চিকিৎসাটা হয়। কি হয়? তার তো টিউবারকুলোসিস, তার বডি, যেমন তার সর্দি কাশি আরম্ভ হয়ে গেল, কিছুতেই ভালো হচ্ছে না, আপনার ওষুধ দিয়েই যাচ্ছেন। এই যে কুফল, এই কুফল বুঝারও আমাদের কোনো সাধ্য নাই। তার কারণ সেখানে কোনো ভাগ ছিল না, সেখানে ছিল জাম্পিং, একটা পর একটা প্রয়োগ করেই রোগী দর্শনের উপরে ভিত্তি করে যাদের মেধার ক্ষমতা আছে তারাই ডাক্তারি করতে পারে। একমাত্র ক্যান্টের মতন লোকেরই সম্ভব। আমি কোন মাত্রা গিয়ে কোথায় থামবো, কিভাবে ওষুধ প্রয়োগ করব, আমি তো 2-4টা লাইন পড়েই অবাক হয়ে গেছি ক্যান্টের কি দর্শন। সুতরাং ওরকম তো আমরা পড়ালেখাও করি না, আমাদের সেই চিন্তাশীল জগতের আমরা কিছুই না। আমি এই জন্যই বলছি, হ্যানিম্যান যে এলএম পদ্ধতি প্রয়োগ করে গেছেন, এখনো যারা অন্ধকারে বসবাস করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আর নয়, যথেষ্ট হয়েছে। কারণ আমরা বডিতে মাপতে পারি না। এই গতিকে যে কেউ বলে হোমিওপ্যাথি কোনো ক্ষতি নেই, কিন্তু যে সকল রোগী চিকিৎসা করে আমাদের কাছে আসে, সেগুলো যদি আমি বলি, মানে অবাক হওয়ার মতন ঘটনা। কালকেও একটা রোগী দেখেছি, কি করলো, 4 রকমের ওষুধ 200 সিএম ডিএম মানে দিয়ে, এখন আমার কাছে কেস টেকিং দিছে, আমি কেস টেকিং বুঝলাম রোগীর চিকিৎসা হবে। বললাম যে হোমিওপ্যাথি কি কি খেয়েছে রিপোর্টটা দেন। যেই মাত্র আমি রিপোর্টটা পেলাম, কি দেখলাম, শততম ওষুধ, 4 রকমের ওষুধ একসাথে, পাওয়ারের তো কোনো বলাই নেই। এখন আপনি বলেন তো, সেই রোগীর কৃত্রিম রোগেই শরীরে বসে আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনারাও এরকম পাবেন। কি করে বুঝবেন যে কৃত্রিম রোগ? ওই যে যখন বলবো এটা খেয়েছে, তখন আপনাদেরকে অনুরোধ করব, আর নয়, চিকিৎসা যে ওষুধে আসুক, নাক্স বা থুদা, অর্থাৎ এই সকল ওষুধের ক্রিয়া কার্যকলাপ খেলেই ক্রিয়া কার্যকলাপের উপর ওষুধ দিয়েই তারপর আপনার নেক্সট সিস্টেমে যেতে হবে। আমাদের লক্ষ্যটা কি? আগে তো আমাদের লক্ষ্যই ঠিক হয়নি। আপনারা যদি মনে করেন তরুণ রোগ আসছে, আমি 2টা পাওয়ার দিয়ে চিকিৎসা করে ফেললাম, বড় বড় কথা বললাম, এই চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক পড়ে এবং মানুষের সেবা দেওয়ার কথা চিন্তা করবেন না। যদি করে থাকেন, আমি বলবো সেটা ভুল। আমরা মানুষকে সেবা দিয়ে আগামীতে যেন যে কোনো পরিবারেই এমনভাবে সেবা দেবেন, যেই সেবাতে রোগ শোক হওয়ার কোনো কারণ নাই। কারণ যদি আপনার ইমিউনিটি, আমরা যেটা ভাইটাল ফোর্স বলে থাকি, সেটা যদি বৃদ্ধি হয়, তাহলে দেখবেন কোনো রোগ সহজে আক্রমণ করতে পারে না। তাহলে চলে আসি, তাহলে রোগী যখন শেষ করলাম, কারণ আমি কেন বলতেছি, আজকেই একটা পূর্ণাঙ্গ কেস টেকিং বললাম, তাহলে বুঝেন 1 মাত্রা করে দিদি বা 2 মাত্রা করে দিদি কতদিন লেগেছে এই সেবাটা পেতে।
আর সেবা পাওয়ার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে শরীর যখন ভালো হবে, গায়ের রং ফর্সা থেকে আরম্ভ করে একেবারে সুস্বাস্থ্য, যেটা বলে কোনো রকমের ট্রাবলস থাকবে না। আপনি উনিও বলবেন, আপনিও দেখবেন, আপনিও বুঝবেন। হ্যাঁ, অনেক সময় হয়তো সব কিছু দেখা সাধ্য হয় না, নানা কারণে, হয়তো ওষুধ প্রয়োগে, অথবা ওষুধের খাঁটিত্ব নিয়ে, অথবা রুগীর খাওয়ার কারণে, এনভায়রনমেন্টের কারণে, অনেক কিছু থাকতে পারে। একটা রুগী যে খালি আপনি চিকিৎসা করে আপনি সবই করতে পারবেন তা না, পরিবেশের উপরে অনেক কিছু নির্ভর করে। পরিবেশ, পরিস্থিতি, মানসিক, খাওয়া দাওয়া, রুচি, অ্যালার্জি, সব কিছু মিলিয়ে। সুতরাং খালি ক্রনিক ডিজিজ চিকিৎসা করলেই তো হবে না। সে ক্রনিক ডিজিজ চিকিৎসা করলেই বুঝবেন সে সুস্বাস্থ্যের অধিকারী এবং রোগ প্রতিরোধ করার অধিকারী, মানসিক শান্তি এবং সব কিছু তার কাছে আছে, যেটা অন্য সকল রোগ সৃষ্টি হওয়ার পরে এটা থাকে না। তাহলে চলে আসি আজকে এই যে একটা রোগী কেস আলোচনা করলাম, অর্থাৎ দীর্ঘ প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সে খেয়ে মূল চিকিৎসা করে গেল, এবং তার বয়সও খুব বেশি না, তখনকার বয়স ছিল 36-37 বছর। তাহলে আপনি চিন্তা করেন, আগামী তো আমি এই কথা বলবো না রোগ শোক হবে না, হ্যাঁ জীবাণুগুলিত রোগ হইতেই পারে, অন্য কোনো কঠিন রোগ হওয়ার আগে নিশ্চয়ই আমি আশা করব হবে না। আপনারাও আমার সঙ্গে মিলে আগামীতে এরকম চিকিৎসা করবেন, যাতে করে বলতে পারি হবে না। আমি বহুদিন এই 25 বছর চিকিৎসা করার পরে বুঝতে পেরেছি, যদি এরকমভাবে চিকিৎসা করা যায় তাহলে টিবি, ক্যান্সার বা ডায়াবেটিস, হার্ট রোগ, কিডনি ফেল, অঙ্গ ফেল থেকে মানুষকে নিরাপদ রাখতে পারবেন। খালি মানুষের নয়, নিজের পরিবারকেও আপনি রক্ষা করতে পারবেন। এগুলো যদি মনে করেন কথার কথা, তা না, আমার জীবন দিয়ে আমি পরীক্ষা করে দেখছি, এবং সেই উদাহরণ আমি এখন দিতে চাই না। আপনারাই দেখেন। এই কথা রেখেই, অর্থাৎ হোমিওপ্যাথিকের যারা এলম পদ্ধতি চিকিৎসা করেন, তরুণ এবং চিররোগ বাধা সকল জেনেই, এবং আগামীতে সকলের যেন সেই আমরা পিসফুল ডেথ, শান্তিতে মৃত্যু অন্তত 80 বছর পরে যেন হয়, এই কথা রেখেই আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।